আপনারা এখন শুনছেন স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে অর্থাৎ এই নতুন চ্যানেলে আপলোডকৃত পূর্বের সকল উপন্যাস ডিলিট করে দেওয়া হয়েছে কিছু জটিলতার কারণে। আর পূর্বে আপলোডকৃত সকল উপন্যাস আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুনে ফেলা যাক আজকের উপন্যাস, অর্থাৎ আজকে শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের 11 নম্বর এপিসোড। মানবের মুখে আধার নেমে আসে। এলিজাবেথের কাছে চেপে গেল পুরো বিষয়টি। এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে চায় না কোনোভাবেই। জলদ গম্ভীর গলায় বলে, তুমি চিন্তা করো না এলোকেশি, আমি ওনাকে তোমার কাছে নিয়ে আসবো খুব শীঘ্রই। এরই মধ্যে মেড খাবার নিয়ে আসে। এলিজাবেথ আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায় একদম, ডুবে গেল ভাবনার জগতে। পুরুষালী হাতটি যখন মুখের সামনে খাবারের লোকমা তুলল, তখন ধ্যান ভাঙল ওর। বিনা বাক্যে মুখে তুলে নিল এলিজাবেথ। এই ছোট ছোট যত্নের কাঙালি তো সে ছিল এতকাল যাবৎ। এলিজাবেথকে খাবার খাইয়ে দিয়ে উঠে দাঁড়ায় মানব। বেডসাইড থেকে একটা খাম নিয়ে বাড়িয়ে দেয় এলিজাবেথের দিকে। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় এলিজাবেথ। তোমার পাসপোর্ট। ওদিকে ক্লোজেটে প্রয়োজনীয় সকল কিছু আছে, ফ্রেশ হয়ে নাও, একটু পর কাজে আসবে বলে চলে গেল সে। এলিজাবেথ তাকিয়ে থাকে খাবারের খামের দিকে, তবে দৃষ্টি সেখানে নেই। কানে বারবার বাজতে থাকে কাজে আসবে, একটু পর শুরু হবে নতুন জীবনের সূচনা। আচ্ছা, অভাগীর কপালে কি সুখ আসে? কেমন হবে তার নতুন জীবন? বের হয়ে সিঁড়িতে পা রাখতে দেখা হলো রেয়ানের সাথে। রেয়ান এই ভদ্রলোকের বাঁ হাত, গত রাতে যার হাত দিয়েই ঝরেছিল রেশমার রক্ত। রেয়ান, স্যার আপনার কাছে যাচ্ছিলাম। কেন? মন্ত্রিসভায় মিটিং ছিল 8টায়। আজকের সকল কিছু ক্যান্সেল করে দাও, কাজী আনতে পাঠাও কাউকে এক্ষুনি। রেয়ান ভ্রু কুচকে ফেলে। কাজী? হ্যাঁ কাজী, আমার বিয়ের কাজী। রেয়ান আর কোনো প্রশ্ন করেনি। সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের অধিকারী মানবের ঠোঁটের কোণে চিলতে হাসি দেখে সম্মতি জানিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ল। ফুরফুরে মেজাজে নিচে নামতে থাকা মানবটির ঠোঁটের কোণে থেকে হাসির ঝলকানি সরানোর চেষ্টা করল না। নিচে এসে বসার ঘরে মুখোমুখি হয় পিতা তাজওয়ার দেওয়ান এর সাথে। বয়স্ক লোকের চেহারায় বয়সের ছাপ দেখা গেলেও শরীর এখনো বেশ ভালো অবস্থায়। তাজওয়ার দেওয়ান তার চোখের সামনে থেকে নিউজ পেপার সরিয়ে তেসরা নজরে ছেলের দিকে তাকালো। পরপর রুষ্টু গলায় বলল, শেষমেশ নিচু জাতের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? আমার রেপুটেশনের কথা একবারও ভাবলে না? প্রথমবারের মতো এলিজাবেথের ভালো মানুষের গলার স্বর শক্ত হলো। চোখে মুখে কাঠিন্য এনে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আমার ব্যাপারে কারোর এক চুল মতামত পোষণেও আমি আগ্রহ নই বলেই গম গম পায়ে চলে গেল সে। তাজুয়ার শক্ত চোখে তাকিয়ে রইল ছেলের যাওয়ার পানে। আমার মা বোন কোথায়, জানোয়ারের বাচ্চা? কর্কশ গলায় হুঙ্কার দিতে দিতে ভেতরে আসে শিহাব, এক ক্ষুধার্ত হিংস্র প্রাণী হয়ে। রাগে ফনা তুলছে। ভেতরে পা রাখতে ন্যাসো ঝড়ের বেগে গিয়ে শিহাবের হাঁটুর কাছে লাথি মারলে হাঁটু ভেঙে শরীর নিচে বসে যায়। উঠতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। হাড়ের ভেতর মটমট শব্দ হতে থাকে। শ্বাসরুদ্ধকর ব্যথা সহ্য করে সহসা চেঁচিয়ে বলল, আমার মা বোনদের সাথে কি করেছিস? রিচার্ড কাউচে পায়ের উপর পা তুলে এক দৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে আছে। অভিব্যক্তি পানির মতো স্বচ্ছ, অথচ শূন্য দৃষ্টিতে জমে থাকা ক্রোধের পাহাড়। ঠোঁটের আগায় জড়ো হওয়ার রহস্যের ঘনঘটা, ধারালো চোয়ালের রহস্যময় হাসি। ন্যাসো আবারও উদ্যত হয়ে শিহাবের ঘাড়ে আঘাত করতে যায়, কিন্তু রিচার্ড বাধা দেয়। ওহ ন্যাসো, নো, আমার শালা, তাকে নিজ হাতে আপ্যায়ন করতে দাও আমাকে। শিহাবাজ দমে না, আহত অবস্থায়ও চেঁচালো, শালা মানে? মস্করা হচ্ছে? কি করেছিস আমার বোনকে? উঠে দাঁড়ায় রিচার্ড, দুহাত পকেটে ঢুকিয়ে ড্রেসিং ভাব নিয়ে এগোতে থাকে শিহাবের দিকে। কালচে ঠোঁট গোল করে শীষ বাজাতে বাজাতে দুপাশে ঘাড় ঘুরিয়ে টান টান হয়ে দাঁড়ালো শিহাবের সামনে। অতঃপর হঠাৎ শক্তপোক্ত লম্বা হাতে শিহাবের চুল টেনে ধরে মুখ উপরে তুলল। ব্যথায় কুকরিয়ে ওঠে শিহাব।
শক্ত করে টেনে ধরার কারণে মস্তক থেকে চামড়া কিছুটা উপরে উঠে আসে। ব্যথায় টনটন করতে থাকে মাথা। মুহূর্তের মধ্যে রিচার্ডের মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। নীলাদ্রি চোখে আগুনের লেলিহান দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে। রুষ্টু গলায় চিবিয়ে চিবিয়ে বলল, তোর সাথে তো আমার পুরনো হিসেবে এখনো বাকি রয়ে গেছে। তুই কি ভেবেছিস তুই নিজে থেকে এখানে এসেছিস? থেমে গিয়ে শিহাবের চুলের মুঠি ছিঁড়ে এক অট্টহাসিতে ফেটে পড়ল রিচার্ড। ন্যাসো বুঝতে পারে না রিচার্ডের মনের গভীরে কি চলছে। শুধু চোখে জমে থাকা উন্মাদ কৌতূহলে তাকিয়ে থাকে। হাসি থামায় রিচার্ড। মুখে আগুনের মতো তীক্ষ্ণ শব্দের বাণী উঠে আসে। সেই সাথে চোখে জ্বলছে ক্রোধের সুনামি। আমি তোকে এখানে আনতে চেয়েছি, তাই তুই এখানে। ন্যাসো বিস্মিতভাবে পিছিয়ে যায়। সত্যি তো, শিহাবের মতো এক নিম্নমানের প্রাণীর পক্ষে এমন গাঢ় জঙ্গলের ভেতর এত সুরক্ষিত বাগান বাড়ি খুঁজে আসা এক অসম্ভব ব্যাপার। ভেতরে প্রবেশ তো একেবারেই অসম্ভব। নতুন গার্ড রাখা হয়েছে যারা চূড়ান্ত সতর্ক, এক চুল হেরফেরেও প্রাণ নিয়ে নেবে। সেদিন সিসিটিভির লাইভ ফুটেজে রিচার্ড এলিজাবেথ আর রেশমার মধ্যে কথোপকথন শুনেছিল, আর সে থেকেই অজানা ক্ষোভ জমেছিল এলিজাবেথের ভাই বোনদের উপর। পরদিন দেশের বাইরে যাত্রার আগে রিচার্ড ন্যাসোকে সেই কাজের জন্য পাঠিয়েছিল, ওদের তুলে নিয়ে বেসমেন্টে বন্দি করে রেখে যেন এলিজাবেথের মতো করে তাদের টর্চার করা হয়। সেদিন ন্যাসো ওদের তুলে আনলেও শিহাবকে খুঁজে পায়নি, কারণ সে আগে থেকেই গায়েব হয়ে গিয়েছিল। পরবর্তীতে ন্যাসো রিচার্ডকে এই ব্যাপারে জানালে রিচার্ড বলেছিল দেশে ফিরে সে নিজে শিহাবকে খুঁজে এনে নিজের হাতে তার নৃশংস মৃত্যু দিবে। তবে এত জলদি রিচার্ড শিহাবকে কোথা থেকে পেয়েছে সেটা ঠাওর করতে পারল ন্যাসো। চিন্তা থেকে বের হয়ে আসে ন্যাসো রিচার্ডের হুঙ্কারে। রিচার্ড শিহাবের মাথায় বন্দুকের নল ঠেকালে শিহাবের সমস্ত সাহস এক মুহূর্তে গগনে চলে যায়। থরথর করে কাঁপতে থাকে শিহাব। রিচার্ডের চোয়াল মটমট করছে, গর্জন করছে স্ফুলিঙ্গের মতো। কাট কাট গলায় বলে, সত্যি করে বল, কে ছিল? শিহাব জানে সে আজ নিঃশেষ হয়ে গেছে। রিচার্ডের মতো এক ভয়ঙ্কর গ্যাংস্টারের সামনে মিথ্যা বলা এক অমৃত মৃত্যুর অপেক্ষায়। গলা কাঁপছে, শরীর অস্থির। তাকবীর দেওয়ান। ঠিক সেই মুহূর্তে ঠাস, বন্দুকের সবগুলো গুলি শিহাবের মগজে ঢুকে গেল। ট্রিগার থেকে হাত সরিয়ে নেয় রিচার্ড। মুখে রক্তে ভেজা এক ভয়ঙ্কর হাসি। শিহাবের রক্তে সিক্ত হয় ওর পুরো মুখমণ্ডল। বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের গর্জন। ইউ ওয়ন্ট বি অ্যাবল টু স্কেপ মি, রেড। বস, দেওয়ার মঞ্জিল থেকে এইমাত্র একটা GTR 35 বের হলো, পিছু করব? যেতে দাও। এয়ারপোর্টের দিকে যাচ্ছে বস। অপর পাশ থেকে রিচার্ডের নিরুদ্বেগহীন স্বরে একই জবাব, যেতে দাও। ব্রাউন চুলের আড়ালে লুকিয়ে থাকা ললাটে ক্ষীণ এক ভাঁজ ফুটে উঠল ন্যাসর। কাল থেকে রিচার্ডের আচরণ একটুও বুঝে উঠতে পারছে না। কায়নাত নামের এই মানুষটা শুরু থেকেই তার কাছে এক রহস্যময় গোলকধাঁধা, যার কেন্দ্রে পৌঁছানো আজও সম্ভব হয়নি। সাধারণ এক বাংলাদেশি ছেলে কিভাবে ইতালির পাপময় সাম্রাজ্যের রাজা হয়ে উঠল, সেই গল্প আজও অস্পষ্ট, অধরা তাদের কাছে। আই এম নোটেড অফ বলেই কল কেটে দেয় রিচার্ড। ন্যাসো আর তার মাথা ঘামায় না। ফোনটা পকেটে রেখে গাড়ি স্টার্ট দেয়। গন্তব্য বাগানবাড়ি। তবে মস্তিষ্ক থেকে কৌতূহল মুছে ফেলা এত সহজ নয়। রিচার্ডের চোখে এলিজাবেথের জন্য কখনো কোনো বিনয় বা মুগ্ধতা দেখেনি তারা। তবুও এলিজাবেথ চলে যাওয়ায় কেন রিচার্ডকে এতটা আগ্রাসী করে তুলেছিল? আবার হঠাৎ এতটা শান্ত হয়ে যাওয়ারই বা মানে কি? কারণ কারণ হাজারো প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে ন্যাসর, যেগুলোর উত্তর পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। রিচার্ড অনুভূতি প্রকাশে ব্যর্থ এক মানুষ। পাপাচারে নিবিষ্ট জীবন তার কোমল মনকে মরীচিকার মতো বিলীন করে দিয়েছে বহু আগেই। কোমলতা হারিয়ে বুকে জন্ম নিয়েছে হিংস্র নরখাদক পশুর হৃদয়। রক্তক্ষরণের বদলে রক্ত ঝরাতেই অভ্যস্ত হয়ে উঠেছে তার যান্ত্রিক হৃৎপিণ্ড। তবে হঠাৎ এতটা শান্ত হয়ে যাওয়ার মানে কি? যার জন্য এত দূর থেকে এসেছে এক কলে। এলিজাবেথ রিচার্ডের জিদ ছাড়া কিছুই না। রিচার্ড যা চায় সেটা যে কোনো মূল্যে হাসিল করে। তাহলে কি এলিজাবেথও ছিল কেবল এক মুহূর্তের জিদ?
কিন্তু রিচার্ডের ক্ষেত্রে জিদ মানেই এক অপ্রতিরোধ্য সংকল্প, যা অর্জন না হওয়া পর্যন্ত সবকিছু ধ্বংস করে ফেলতেও পিছপা হয় না রিচার্ড। ঈগলের মতো হাজার ক্রোশ দূর থেকেও শিকারের উপর ছোঁ মেরে পড়তে পারে, তাহলে হঠাৎ এই নিক্ষিপ্ততা কেন? নানান চিন্তায় ডুবে গিয়ে ন্যাসো গাড়ি চালিয়ে যেতে থাকে। উত্তরহীন প্রশ্নগুলো মনের ভেতর ঘূর্ণির মতো পাক খেতে থাকে। ঘুমাবে বলে কল কাটলেও ঘুমায় না রিচার্ড। অবশিষ্ট মদের বোতলটা হাতে তুলে নিল। কালচে ঠোঁটের ফাঁকে বোতল গুজে 2 দাঁতের ফাঁকে কর্ক চেপে ধরে এক মুচড়ে খুলে ফেলল। অতঃপর এক ঢোকে পুরো বোতল শেষ করে। শেষ হতেই ফাঁকা বোতলটা ছুঁড়ে মারে দেয়ালে। প্রচণ্ড শব্দে ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়ে কাচের টুকরো। গোছানো ঘর ইতিমধ্যে ময়লার স্তূপে পরিণত হয়েছে। মেঝে জুড়ে ভাঙা কাঁচ, ড্রাগসের প্যাকেট, আরও ছড়িয়ে ছিটিয়ে আছে ইঞ্জেকশন। পুরো কক্ষজনক বিধ্বস্ত রাজ্য। সারা রাত এসবের মাঝেই ডুবেছিল রিচার্ড। অথচ এত মদ গিলেও নেশা ধরছে না। ক্রোধ সামলাতে না পেরে বারবার বোতল ভেঙে ফেলছে। সিগারেট আর ড্রাগের তীব্র গন্ধে চারপাশ ভারী হয়ে উঠেছে। অতিরিক্ত ইঞ্জেকশন পোষের কারণে হাতে ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। তবু রিচার্ডের মধ্যে কোনো ব্যথার অনুভূতি নেই। তীব্র ক্রোধে মটমট করছে রিচার্ডের ধারালো চিবুক। দাঁতে দাঁত পিষে উঠে দাঁড়ায়। ব্যগ্র পায়ে এগিয়ে যায় ক্যাবিনেটের দিকে। আর কোনো মদের বোতল নেই। মুহূর্তেই ঝড়ের মতো ঘরের অবশিষ্ট সবকিছু ভাঙচুর করতে থাকে রিচার্ড। 9 ঘন্টা 30 মিনিটের দীর্ঘ জার্নি করেও ক্লান্তির লেশমাত্র নেই শরীরে, বরং এক দানবীয় ক্রোধ চেপে বসেছে অস্তিত্বে। তবুও ঠোঁটের কোণে জড়িয়ে আছে এক রহস্যময় অবেদ্য অভিব্যক্তি। ভাঙা কাচের উপর দিয়েই উন্মাদের মতো হেঁটে গিয়ে দাঁড়ায় টেরেসের কিনারে। দৃষ্টি নিক্ষেপ করে ঘন জঙ্গলের সীমান্তে। প্রতীকের মতো সোজা দাঁড়িয়ে থাকা উঁচু গাছগুলোর দিকে চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল, ইউ হ্যাভ টু পে ফর ইট রেড। স্বরে জেদ, চোখে নির্ভয়ের দীপ্তি, নিস্তেজ অথচ তীব্র প্রতিষেধের ম্রিয়মান আগুন। প্লেনটি অ্যাভিয়েশন মোডে। ভুবনের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে বায়ুমণ্ডল চিরে মহাকাশের শূন্যতার দিকে ছুটছে। সাদা মেঘ গলিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। উদ্দেশ্য ইউএসএ। ছোট্ট কাচের গ্লাসের ওপার থেকে দেখা যায় মেঘেরা যেন পুরো আকাশ দখল করে ছড়িয়ে পড়েছে। এক একটি দল গঠন করে গোপন বৈঠকে মগ্ন। নীল আকাশের বুকে সাদা মেঘের রাজত্ব। নিচে ব্যস্ত শহরকে দেখে মনে হয় যেন গুটি গুটি পিঁপড়ার সারি, যারা অবিরাম দৌড়াচ্ছে খাদ্যের সন্ধানে, জীবনের প্রয়োজনে। উইন্ডো সাইডে স্থির বসে আছে এলিজাবেথ। প্লেন জার্নি ওর জন্য নতুন নয়, তাই অভিব্যক্তি একদম স্বাভাবিক। তবু সেই কখন থেকে সুদূর আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নিথর জমাট বাঁধা কোনো জড়বস্তু। চোখে প্রাণ আছে, কিন্তু মনোযোগ নেই। সে এখনো আটকে আছে গত রাতের ঘটনায়। এই মানুষটার সান্নিধ্যে এসেছে 2 দিনও হয়নি, অথচ কিভাবে ঢাল হয়ে পাশে দাঁড়িয়ে গেছে সে। মাথার উপর ছায়া দিচ্ছে বিশাল বটবৃক্ষের মতো, যা এলিজাবেথ কখনোই পায়নি, কোনোদিনও না। অন্ধকার জগৎ থেকে টেনে তুলে তাকে আলোর দিকে নিয়ে যেতে চায়। সামনে এগোনোর জন্য বাড়িয়ে দিয়েছে হাত, অথচ অন্যের কলঙ্ক মুছতে গিয়ে নিজের জীবনে কাদা মাখিয়ে নিচ্ছে সে। তবু বিস্ময়ের ব্যাপার, কৃষ্ণ গহ্বরের মতো গভীর বাস্তবতার মাঝেও একটুও বিষাদের ছাপ নেই তার মুখে। ফ্ল্যাশব্যাক। হঠাৎ অসুস্থতার কারণে কাজে আসতে পারেনি। মাঝপথ থেকেই তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে উকিল আনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত রেজিস্ট্রি হবে, দেশে ফিরে হবে ঘটা করে বিয়ের আয়োজন। তাকবীর দেওয়ান, যার নামে কিছুক্ষণ পর দলীয়করণ হবে এলিজাবেথের। মাত্র এক সাইনের মাধ্যমে তার অগোছালো জীবন জুড়িয়ে যাবে এক অতি সুদর্শন ও মহৎ হৃদয়ের পুরুষের সঙ্গে, যে মানুষটা কথা দিয়েছে আগলে রাখবে সযত্নে। যেমন মাটিতে পড়ে থাকা ফুলগুলোর মতো শখ করে তুলে নেওয়া হয়েছে তাকে, তেমনি বৃক্ষপটের পাশে শুভ্র পাঞ্জাবির বাম পকেটে রেখে দেয়া হবে অতি যত্নে। এক মুহূর্তের জন্য নিঃসঙ্গতায় পড়তে দেবে না সে। পথে মাঠে মিছিলে সর্বত্র থাকবে বুকের বাঁ পাশে, বাম পাঁজরের হাড়ের মতোই অবিচ্ছেদ্য হয়ে। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে এক কলঙ্কিত নারী রূপান্তরিত হবে নিষ্ঠাবান, আদর্শ নীতিমালায় গড়া এক পুরুষের স্ত্রীতে। মিনিস্টার তাকবীর দেওয়ানের স্ত্রীতে, যাকে সে চিনত অনেক আগে থেকে, অনেক ভালো করে। বিয়ের কথা একটা কাকপক্ষীকেও জানানো হয়নি।
তাকবীর এলিজাবেথের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেয় আর কিছুদিন পর সবাইকে জানাবে বিয়ের কথা, যখন অনুষ্ঠান করা হবে। মিনিস্টারের বিয়ে রাতারাতি ছড়িয়ে যাবে সকলের মাঝে। এভাবেই পরে তা কর্ণপাত হবে সে নিকৃষ্ট মানবের। তাই কোনো রিস্ক নিতে চায়নি তাকবীর। বাবা তাজওয়ার আর নিজের দুই বিশ্বস্ত বডিগার্ড রেয়ান, বিয়ানকে নিয়ে বিয়ে সম্পূর্ণ করার চিন্তাভাবনা করে স্বল্প আয়োজনের মাধ্যমে। বিয়েতে এলিজাবেথের কোনো প্রকার অভিব্যক্তি বা ভূমিকা দেখার মতো ছিল না। না কোনো আগ্রহ, না কোনো উৎফুল্লতা, এমনকি কাঁদেনি একবারের জন্যও। হঠাৎ করে নিজেকে শক্ত খোলসে আবদ্ধ করে ফেলেছে। তাকবীর নিজে পছন্দ করে এলিজাবেথের জন্য একটা লাল টুকটুকে বেনারসি কিনে আনে, কিন্তু এলিজাবেথ পড়তে চায়নি। তা নিয়ে তাকবীরও তেমন জোর করেনি এলিজাবেথকে। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও চাপ দেয়নি ওকে। মনের ইচ্ছে মনের মধ্যেই পোষণ করে রাখলো কোনো এক বৃষ্টিবাদল দিনের জন্য। পরনে সাধারণ থ্রিপিস নিয়েই বিয়েতে বসে এলিজাবেথ। তাকবীর রক্তমাখা পাঞ্জাবি পরিবর্তন করে গায়ে নতুন পাঞ্জাবি চাপায় সাদা শুভ্র রঙের। এলিজাবেথ এক মুহূর্তের জন্য তাকিয়ে দেখেনি তার পাশে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা বাগদত্তার দিকে। তাকবীর শূন্য অভিব্যক্তিতে তাকিয়েছিল এলিজাবেথের নিস্তেজ হয়ে থাকা মুখশ্রীতে। তার আকুল মন খুব করে চাইছিল তার এলোকেশি একটু হাসুক, তার মতো ভেতরে ভেতরে হলেও ছটফট করুক, একটু একে অপরের হওয়ার খুশিতে। ব্যাস এটুকুই চাওয়া শুধু তার। তবে এবারও জোর করল না তাকবীর এলিজাবেথের মনের অবস্থা ভেবে। সময় দিল আড়ষ্ট মেয়েটাকে একটু মানিয়ে নেয়ার জন্য। সে অপেক্ষা করতে রাজি, করবে অপেক্ষা। উকিল সাহেব সকল কাগজপত্র রেডি করে রাখে। রেয়ান, বিয়ান দুজনেই তাকবীরের পাশে বুক বেঁধে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই আন্তরিক হাসি। যথারীতি সবকিছু সুন্দরভাবে এগোতে থাকে। তবে বাদশাহে তাজওয়ার দেওয়ানের ক্ষেত্রে বিয়ের আগ মুহূর্তে বিকট শব্দ করে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসে গম গম পায়ে। বয়সের তোরে চামড়া ঝুলে পড়া চোয়াল ক্রোধে মটমট করছে। গুমোট পরিবেশ কেঁপে ওঠে তার হুঙ্কারে। তাকবীরের দিকে এগিয়ে দেওয়া রেজিস্টার পেপার উকিলের হাত থেকে পড়ে যায়। ঢোক গিলে তাকালো প্রাক্তন সংসদ সদস্য তাজওয়ার দেওয়ানের দিকে। এলিজাবেথ কেঁপে চোখ মুখ কুঁচকে রাখে। বীর, আমি আবারও বলছি, এই মেয়েকে তুমি বিয়ে করবে না। বাবার কথায় চিবুক শক্ত হয়ে আসে তাকবীরের। উঠে দু কদম এগিয়ে দাঁড়ালো বাবার সামনে। কণ্ঠ যথাসম্ভব খাদে নামানোর চেষ্টা করে বলে, আব্বা আপনি ভেতরে যান। ছেলের নরম কণ্ঠে যেন দু কদম এগিয়ে গেল তাজওয়ার দেওয়ান। জিদ্দি গলায় বলল, যাব, তুমিও আমার সাথে চলো, কোনো বিয়ে হবে না এখানে। আব্বা আমি আপনাকে যেতে বলছি। আমার কথার বাইরে যাবে না বীর। আব্বা আপনার ওষুধের সময় হয়ে গিয়েছে, খেয়ে ঘুমান গিয়ে। আমার কথা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। ভুলে যাবে না আমার সন্তান তুমি, তোমার ঘর থেকে হইনি আমি। তাকবীর চোখ বুজে ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা চালিয়ে গেল। সবিনয়ে বলল, তাই বলছি আব্বা ঘরে যান, আমি কোনো রকম ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এই মুহূর্তটা খুবই স্পেশাল আমার জন্য। তাজওয়ার দেয়ানের সেই জিদ্দি গলা বলল, এই বিয়ে কোনো দিনে হবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো না। সংযম হারাতে থাকে তাকবীর। বাবার চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে তো হবেই আব্বা, তাও আজই, সেটা আপনি না মানলেও। এবার চেঁচাতে শুরু করলেন তাজওয়ার দেওয়ান। সাধারণ একটা 2 টাকার মেয়ের জন্য বাবার সাথে উঁচু গলায় কথা বলছো? এই মেয়ের রূপ দেখিয়ে আমার ছেলের মাথা খেয়েছিস, নষ্টা মেয়ে ছেলে কোথা। ও 2 টাকার মেয়ে নয়, আমার ভালোবাসা। ভালোবেসে নিয়ে এসেছি আমি, বুকে নিয়ে আগড়ে রাখার জন্য। যদি এই গলা দিয়ে আমার স্ত্রীর ব্যাপারে আর একটা নোংরা কথা বের হয়, খোদার কসম, তবে সেই গলায় 5 আঙুলের দাগ বসিয়ে দিতে একটু দ্বিধাবোধ করব না আমি আব্বা। প্রচণ্ড জোরে চেঁচালো তাকবীর, ভদ্রতার খোলস থেকে বেরিয়ে। নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। গ্রীবা অংশের নীলচে রগগুলো ফুলে ফেপে উঠেছে ক্রোধে। এতক্ষণ দম আটকে সকল অপমান সহ্য করে নিলেও এবার চোখ মেলে তাকায় এলিজাবেথ। ভিজে গেল তার চোখের পাপড়ি। জলে টুইটম্বর আখিদয় মিলে জোরালো আলো নিয়ে তাকালো তাকবীরের দিকে। পুলকিত হয়ে গেল নারী তনুমন। এক বুক ভালো লাগায় ছেয়ে গেল মন। আধারে তলিয়ে যাওয়া মন আকাশে ঝিলিক দিয়ে উঠল এক নির্মল বিশুদ্ধ দ্যুতি। সব ভুলে উৎফুল্ল চোখ দেখে গেল রাগে ফুঁসতে থাকা কৃষ্ণ গহ্বর। তাজওয়ার দেয়ার স্তব্ধ হয়ে যায় ছেলের এহেন উগ্রতা দেখে। তাকবীর তাজওয়ার দেয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্রন্দন পায়ে আবার গিয়ে বসে আগার জায়গায়। তাকবীর রাগে ফুঁসতে ফুঁসতে কোনো দিকে না তাকিয়ে হাতড়ে নিচে পড়ে যাওয়া কাগজগুলো তুলে পাত্রের জায়গায় সই করে এগিয়ে দেয় এলিজাবেথের দিকে।
এলিজাবেথ রাগে কিচকিচ করতে থাকা চওড়া চিবুকে তাকিয়ে ঘোরের মধ্যেই সই করে দেয়। এলিজাবেথ ভাবনায় এতই মজে রয়েছে যে কেউ যে তাকে দু চোখ গিলে খাচ্ছে তার সেদিকে খেয়াল নেই। গালের নিচে হাতের তালু ঠেকিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তাকবীর একগুঁয়ে দৃষ্টিতে। গভীর চোখ দুটো আশ্লেষে জড়িয়ে রেখেছে তার এলোকেশির পা থেকে মাথা পর্যন্ত। 16 এক লাশময় নারীর শীর্ণকায় স্তম্ভিত হয়েছিল সে। 4 বছরে গঠনে অনেক পরিবর্তন আসলেও চেহারা থেকে সে বিষাক্ত মায়া এক ফোঁটাও এদিক সেদিক হয়নি। এই মায়াময় চেহারায় যে এক পলক তাকালেই নিজের ধ্বংস দেখতে পায় প্রেমিক পুরুষ। ওলটপালট হয়ে যায় ভেতরের সবকিছু। সময় কত দ্রুত চলে যায়। ক্যালেন্ডারের পাতায় পিছিয়ে গেল আরও 4 বছর পূর্বে। চৈত্র মাসের ভ্যাপসা গরমে খ্যা খ্যা করছিল চারপাশ। খালবিলের পানি শুকিয়ে মাটি খড়খড় হয়ে যায় সে সময়। ঠিক তেমনইভাবে ভেতরে খরার মতো শুকিয়েছিল এক শীর্ণ মানবের ভগ্ন হৃদয়। সেদিনটা ছিল ইলেকশনের দিন। বিপুল ভোটে জয়লাভ করেও মনের মধ্যে কোথাও বিজয়ের আনন্দের ছিটেফোঁটাও ছিল না। অযাচিত কারণে বিষাদে ছেয়েছিল অন্তঃকরণ। 12টায় ফলাফল প্রকাশিত হয়। ফলাফল শোনার পরপরই তাকবীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, একা একা, কোনো বডিগার্ড ছাড়াই। এই ব্যস্ত শহরে মন একটু একা থাকতে চাইছে, যেখানে থাকবে না কোনো কোলাহল। যে ভাবা সেই কাজ। আবাসিক এলাকা থেকে গ্রাম্য রাস্তার দিকে যেতে থাকে তাকবীর। সুবিস্তর মাঠের মতো খোলা জায়গা পেয়ে গাড়ি থামায় তাকবীর একটা বটগাছের নিচে। গাড়ির ডোর খুলে বের হতেই এক পশলা শীতল হাওয়া ছুঁয়ে দিল তার গা। চোখ বুজে শুষে নিল তাকবীর সেই স্নিগ্ধময় প্রকৃতির সতেজ হাওয়া। বাতাসের দোরে পাঞ্জাবের নিচের অংশ এ পথ ও পথ ধরে দুলতে থাকে। দমকা হাওয়ায় কুকড়া চুলগুলো এলোমেলোভাবে উড়ে কপালে বিছিয়ে যায় কিছু সংখ্যক। প্রশান্তিময় বাতাসগুলো শরীরে মাখিয়ে নিয়ে চোখ মেলে তাকায় তাকবীর। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকাতে গিয়ে হঠাৎ চোখ যায় বটগাছের উপরে। এক মুহূর্তের জন্য শক্ত গঠনের পুরুষালী দেহখান কেঁপে ওঠে, দুকদম পিছিয়ে যায়। শুকনো ঢোক গিলতে থাকে সে অনবরত। প্রচলিত এমন অনেক কথা শুনেছে সে। ভর দুপুরে নাকি বের হতে নেই, শাকচুন্নি ঘুরে বেড়ায়, বিশেষ করে বটগাছে। তবে একজন গণ্যমান্য সুনামধন্য মিনিস্টারের চরিত্রের সাথে এসব উদ্ভট কথাবার্তায় বিশ্বাস করা কখনোই শোভা পায় না। সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল তাকবীর। বটগাছের সরু চিকন ঢালের মধ্য দিয়ে মোটা মোটা পাতার ফাঁক দিয়ে ঝুলে আছে এক মুঠো লাল লম্বা লম্বা চুল। এক পা বাড়ালো তাকবীর। তখনই ভেসে আসলো মেয়েলি সুমধুর কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য থমকে যায় তাকবীর। ভয় পাবেন না, এই পাড়ায় ভূত নেই, আমি মানুষ। মশকরা হচ্ছে? এই দিন দুপুরে কোনো মানুষ গাছের ডগায় উঠে বসে থাকে? আমি তো মেয়ে মানুষ। গাছের উপর থেকে আগত মধু মিশ্রিত কণ্ঠে এমন বাবলা কথা শুনে কপাল কুঁচকা ফেলে তাকবীর গমগমে গলায় বলল, মানে? কুকুর দেখে ভয় পেয়ে গাছে উঠেছে। তাকবীর ভ্রু গুছিয়ে ঠোঁট কামড়ে আশেপাশে তাকালো। সত্যি, তার গাড়ির পেছনে কতগুলো কুকুর দল বেঁধে দাঁড়িয়ে আছে। তারাও যেন অপেক্ষা করছে কখন গাছ থেকে পরিটা নামবে আর হাও মাও খাও বলে গাপিস গাপিস করে খেয়ে ফেলবে। এবার সবকিছু পানির মতো পরিষ্কার হলো তাকবীরের কাছে। পুরো কথার ছক আবারও মাথায় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল। হেসে নিচ থেকে একটা বড় ইটের ভাঙা অংশ নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারতেই দৌড়ে পালিয়ে যায় সবগুলো। এই মেয়ে, নামতে পারো এবার, কুকুরগুলো চলে গিয়েছে। সত্যি তো? 3 সত্যি। বাক্য কর্ণপাত হবার সাথে সাথে এক লাফে নিচে পড়ল তরুণীটি। সেখানেই ফ্রিজড হয়ে যায় তাকবীর। চোখের পলক ফেলতে যেন ভুলে গেল সে। এবার মনে হচ্ছে সত্যি সত্যি সে দিন দুপুরে ভূত দেখছে। দু চোখ ধাঁধিয়ে গেল মুগ্ধতায়। কিছু পলকের চোখের পাতা যেন কোনো এক টাইম ট্রাভেলের চক্রে আটকে যায়। সবকিছু ভুলে শুধু চোখ জোরালো আলো দিয়ে দেখতে থাকে তার সান্নিধ্যে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা এক লাস্যময় নারীকে। মনের কোনায় জায়গায় ক্ষুদ্র অনুভূতিগুলো এক মনে গেয়ে উঠল। এলোকেশী। এলিজাবেথ তাকদীরের অদ্ভুত চাহনি দেখে কিছুটা ভড়কে যায়। সবসময় ঘরবন্দি আর একা থাকার কারণে মন এখনো সেই 12 বছরের এলিজাবেথেই আটকে আছে। ম্যাচুরিটি তখনও আসেনি সেভাবে। শুধু এটা জানতো এই সমাজ ভালো না, তার জন্য নিরাপদ নয়। চাচা বলেছে। এলিজাবেথ তড়িঘড়ি করে কোমর সমান এলোমেলো চুলগুলো চুরু করে বেঁধে দেয়। অতঃপর চাদর দিয়ে চুল, মুখ, আপাদমস্তক ঢেকে ফেলে। এলিজাবেথের এহেন আচরণে ছোট ছোট চোখ করে তাকায় তাকবীর। দৃষ্টি ভঙ্গ করে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। গায়ে সুতি গোল জামা, যা প্রায় পায়ের গোড়ালি ছুঁই ছুঁই, ফুল হাতা হওয়ায় একদম বোরকার মতো লাগছে।
পুরনো ছেঁড়া জামাও যেন গায়ের সৌন্দর্য মাধুর্যতা এক ফোঁটাও কমাতে পারেনি এই মেয়ের। গলা খাসকি দিয়ে পরিষ্কার করে নিল তাকবীর। এই সময় বের হয়েছে কেন? জানো না সুন্দরী মেয়েদের ভূতে আছর করে বেশি? কথার বিপরীতে এলিজাবেথের সরল জবাব, কিন্তু আমাকে তো কুকুরে আছর করতে চেয়েছে। ঘাড় কাত করে ঠোঁট কামড়ে হাসল তাকবীর। কয়েক মিনিটের ব্যবধানে বুঝে গিয়েছে মেয়েটা অত্যন্ত সরল সোজা। হঠাৎ করেই কেন জানি মেয়েটাকে খুব ঘাঁটতে ইচ্ছে করলো তাকবীরের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে বাচ্চা কুকুর আছর করে না, কামড়ায়। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। সত্যি? উপর নিচ মাথা ঝুঁকায় তাকবীর। এই যে তোমার লাল চুলগুলো দেখছো, এগুলো কামড়ে ছিঁড়ে ফেলবে। কর্ণপাত হতে দেরি হয়, এলিজাবেথের হাত মাথায় যেতে দেরি হয় না। চাদর দিয়ে দ্রুত ভালো করে পেঁচিয়ে দিল মাথা। কপালের দিক দিয়ে টানতে টানতে একদম চোখই ঢেকে ফেলে। এবার আর হাসি নিয়ন্ত্রণে রাখতে পারল না তাকবীর। ফিক করে হেসে দিল, প্রাণ খোলা আড়ম্বর হাসি। কোথায় যাচ্ছিলে? কিছুটা লজ্জা পায় এলিজাবেথ নিজের বোকামির জন্য। নিভুস্বরে প্রত্যুত্তর করল, বাসায় কেউ নেই, চাচির জ্বর, তাই আমাকে বলল বোনকে স্কুলে দিয়ে আসতে। আর তোমার স্কুল? তুমি স্কুলে যাওনি? না। তেসরা চোখে তাকালো তাকবীর। কণ্ঠস্বর খানিকটা নিচে নামিয়ে বলল, কেন, পড়াশোনা করো না তুমি? এলিজাবেথ জটিলতা ছাড়া উত্তর দিল স্পষ্ট ভাষায়, চাচি বলেছে আমাকে পড়ানোর টাকা নেই। থেমে বিষণ্ণতায় চুপসে যাওয়া মন হঠাৎ উৎফুল্লতায় গেয়ে উঠল। বলল, মম আসলে আমি আবার স্কুলে যাব। মম? প্যারেন্টস নেই তোমার? ড্যাড নেই। তাকবীর কিছু প্রশ্ন করতে গিয়েও করল না। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের চুপসে যাওয়া অবয়বে। শান্ত মুখশ্রীর অন্তরালে যে অকুতভয়ী হৃদীণ্ড হৃদয়ে কষ্টের বাঁধ ভাঙতে শুরু হয়ে গিয়েছে তা বুঝতে পারে সে। কথা পাল্টে পকেট থেকে গাড়ির চাবি বের করে চাবিতে প্রেস করে লক খুলে নিল। এরপর এলিজাবেথের দিকে তাকিয়ে ফ্রন্ট ডোর খুলে দিয়ে বলল, গেট ইন দ্য কার বাচ্চা। বাচ্চা শব্দ শুনে নাক কুচকে মাথা তুলল এলিজাবেথ। ঠোঁটে ঠোঁট চেপে হাসলো তাকবীর। সবিনয় বলল, ওঠো, পৌঁছে দিচ্ছি লোকেশি। আঙুলের ভাঁজে আঙুল দিয়ে কসলাতে থাকে এলিজাবেথ। এই নতুন নামের মানে সে বুঝতে পারেনি। মাথা নাড়িয়ে বলল, না। কেন? আমতা আমতা করতে থাকে এলিজাবেথ। চাচা বলেছে অচেনা কারোর থেকে সাহায্য না নেয়ার জন্য। আমার জন্য নাকি কেউ নিরাপদ না। তাকবীর বুঝতে পারলো এলিজাবেথের চাচার এই কথা বলার কারণ। কণ্ঠে নমনীয়তা আনলো তাকবীর। নিদারুণ কোমল স্বরে বলল, আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার জন্য নিরাপদ, কোনো ক্ষতি করব না তোমার। উৎসুক হয়ে তাকিয়ে থাকলো এলিজাবেথ। ফর্সা মুখ, উদ্বিগ্নতায় ঠাসা। এমনিতেই কুকুরের জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন হেঁটে গেলে আরো দেরি হবে। যত দেরি হবে চাচির কটুবাক্য তত বেশি হবে। খেতে দিবে না আজ নিশ্চয়ই। উপায়ন্তর না পেয়ে রাজি হলো এলিজাবেথ। তাকবীর এক চিলতে হেসে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক কথা বলে এলিজাবেথকে নিয়ে বাসায় গেল। ওই মাঠ থেকে বাসার দূরত্ব 15 মিনিটের। খুব আস্তে গাড়িয়ে চালিয়ে আসলে তাকবীরের সময় লাগে মাত্র 5 মিনিট। ভেতরে ভেতরে খুবই ক্ষুব্ধ তাকবীর। সময় আজ এত তাড়াতাড়ি যেতে হলো, একটু থেমে থাকলে হতো না? শান্তিনিকেতনের সামনে গাড়ি থামায় তাকবীর। ভর দুপুর হওয়ায় আশেপাশে তেমন কেউ ছিল না। এলিজাবেথ গাড়ি থেকে নেমে একগাল হাসি দিল। সত্যি তো, তার কোনো ক্ষতি করেনি। চাচা তাকে যেভাবে বুঝিয়েছিল তেমন কিছুই হয়নি। আপনি খুব ভালো মানুষ। উইন্ডো মিররে নামলো তাকবীর। কথার বিপরীতে এক ফালি হাসি দিয়ে বলল, আমাদের আবার দেখা হবে লোকেশি। এলিজাবেথ তেমন মাথায় নিল না কথাটা, চলে গেল। তাকবীরও গাড়ি ঘুরিয়ে চলে আসে। সেদিন সেই জায়গা থেকে চলে আসলেও ঘোর থেকে বের হতে পারেনি। এক অজানা অচেনা মেয়ে রাজত্ব কায়েম করে নিয়েছিল তার অন্দরমহলে। লোক লাগিয়ে এলিজাবেথের চাচাতো ভাই শিহাবকে ক্লাবে আনায় তাকবীর। শিহাব তখন মাদকে পুরোপুরিভাবে আসক্ত। তাকবীর শিহাবের কাছ থেকে জানতে পারে এলিজাবেথ এতিম। পরবর্তীতে এলিজাবেথের পরিবার নিয়ে আর মাথা ঘামায়নি তাকবীর। শিহাবকে শাসিয়ে এলিজাবেথকে স্কুলে ভর্তি করার কথা বললেও পরবর্তীতে বিদ্বেষমূলক কিছু কথা ভেবে তার হতে দেয় না। এই মেয়ে আগুন সুন্দরী, যেখানে যাবে সকলে ভস্য হবে এর রূপে। সকল প্রকার সাইড ইফেক্ট ভেবে এলিজাবেথকে স্কুলে পড়ানোর চিন্তাভাবনা বাদ দিল তাকবীর। শিহাবকে টাকা দিয়ে দিয়ে এলিজাবেথের ব্যাপারে খোঁজ খবর নিত সবসময়। অতিরিক্ত টাকা বাড়িতে বাড়িয়ে দিত এলিজাবেথের জন্য। মাঝে মধ্যে নিজের শখ করে অনেক কিছু কিনেও দিত এলিজাবেথের জন্য। তবে তার কিছুই পেত না এলিজাবেথ। শিহাব সবকিছু নিজের নাম করে ইবারতকে দিত। তাকবীরের ভয়ে এলিজাবেথ শিহাবের কুদৃষ্টি থেকে একটু ছাড় পেলেও একেবারে মুক্তি পায়নি।
কথায় আছে, কয়লা ধুইলে ময়লা যায় না। সুযোগ পেলেই এলিজাবেথের স্পর্শকাতর জায়গায় হাত ছোঁয়াতো শিহাব। সেসব কিছু ছিল তাকবীরের অজানা। এক নাজুক মেয়ের এক দর্শনের স্তম্ভিত সে। ছটফটে মনকে কোনোভাবে মানাতে পারত না তাকবীর। অবুঝ বাচ্চার মতো সে মানতে নারাজ। মেয়েটা এখনো বাচ্চা। শিহাবকে টাকা খাইয়ে এলিজাবেথের বিয়ে আটকে রাখতে পারলেও নিজের ছটফটে মনকে বেঁধে রাখতে পারত না তাকবীর। বারবার ছুটে যেত এক পলক এলিজাবেথকে দেখার জন্য। শিহাবকে বলে প্রায়শই এলিজাবেথকে বাসা থেকে বাইরে বের করত তাকবীর। সে সকল কিছুই সবিতা বেগমের অজানা ছিল। ইবারতকে স্কুল থেকে আনার বাহানা দিয়ে এলিজাবেথকে বাসা থেকে বের করত শিহাব। যেদিনই এলিজাবেথ বাইরে বের হতো সেদিনই অযাচিতভাবে তাকবীরের সাথে দেখা হয়ে যেত পথে। বোকা এলিজাবেথের কাছে তা অযাচিত থাকলেও প্রেমিক পুরুষ তাকবীরের কাছে ছিল তা প্রি প্ল্যান। তাকবীর একটা সঠিক সময়ের আশায় চেয়েছিল যেদিন একেবারে নিজের কাছে নিয়ে আসতে পারবে তার এলোকেশিকে। তাজওয়ার দেওয়ানের নজর থেকে এলিজাবেথকে আড়াল করে রাখার জন্য বারবার দেখা তৃষ্ণা পেলেও নিজের মনকে শুকিয়ে রাখত শুধুমাত্র এলিজাবেথের সেফটির কথা ভেবে। এত কাছে আর একই শহরে থেকেও তাদের দেখা হতো তাদের বছরে কিংবা একবার অথবা দুইবার। এভাবে পেরিয়ে যায় 4টি বছর। প্রিয়দর্শীর আশায় চেয়ে থেকে থেকে আজ মিটিয়ে নিচ্ছে সকল তৃষ্ণা। তাকবীর সুযোগ সন্ধানে শিকারীর মতো এলিজাবেথের নিক্ষিপ্ততার সুযোগ নিয়ে। কপালের প্রান্তপথে বেবি হেয়ারগুলো বড় হয়ে কপালের দুই পাশে টেম্পোরাল রেখার ঊর্ধ্বভাগে বিছিয়ে রয়েছে এলিজাবেথের। তাকবীর পলকহীনভাবে চেয়ে হাত তুলল চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে নিজের করা প্রতিজ্ঞার কথা ভেবে নিজেকে সংবরণ করে নিল। পদ্ম ফুলের ডগার অংশে স্নিগ্ধ রঙে রাঙানো ঠোঁট গোল করে ফু দিল। এক পশলা উষ্ণ হাওয়ায় উড়ে গেল চুলগুলো। চম্বিত ফিরে পেল এলিজাবেথ। ঘাড় বাঁকিয়ে তাকালো তাকবীরের দিকে। তাৎক্ষণিক তাকবীর ব্যস্ত গলায় বলতে শুরু করলো, ছুঁইনি আমি, কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া স্পর্শ করব না তোমায়। এক চিলতে হাসি দিল এলিজাবেথ। দাঁতস্থ গলায় বলল, সুধাই, আমি জানি। নেসো হাই তুলে ডলতে ডলতে লিভিং স্পেসে আছে। এই দুদিন রিচার্ড নিজের সাথে সকলের ঘুমও হারাম করে রেখেছিল। হঠাৎ রিচার্ডের নিস্তব্ধতা দেখে এই সুযোগে একটু ঘুমিয়েছিল নেসো। পর্যাপ্ত ঘুম পরিপূর্ণ হবার আগেই এক গার্ড গিয়ে ডেকে দিল। কাউচে বসা লুকাসকে দেখতে পেয়ে সকল ঘুম উবে গেল নেসোর। কিছু বলতে উদ্যত হবে তখন কারোর পায়ের শব্দ ভেসে আসে। ঘাড় বাঁকিয়ে দুজনেই একসাথে উৎসুকভাবে পেছনে ফিরে তাকালো। রিচার্ডকে দেখে ভ্রু কুঁচকে ফেলে নেসো। চোখে সন্দেহ সংকুচিত হলো। হঠাৎ রিচার্ডের ড্রেস আপের এত পরিবর্তন ঘটার কারণ বুঝতে উঠতে পারল না। গিরগিটি থেকেও দ্রুত রং পাঠিয়ে ফেলছে রিচার্ডের নামের এক রহস্যময় মানব। কিছুক্ষণ আগেও নেসো দেখে গিয়েছে রিচার্ড কিভাবে গতকালের পোশাক শরীরে চাপিয়ে উন্মাদনায় মেতে উঠে ড্রাগস টানছিল, অথচ এখন কি ড্যাসিং লুকে এক হাত পকেটে ঢুকিয়ে অ্যাটিটিউড নিয়ে আসছে। বরাবরের মতোই সম্পূর্ণ কালোতে আবৃত রিচার্ড, তবে আজ ভিন্নতা এসেছে শুধু হেয়ার স্টাইলে। রিচার্ড কখনো চুলে ওয়েট জেল ইউজ করে না। কালো র্যাপিড জিন্সের সাথে ইন করা কালো শার্টে জেল দিয়ে খাড়া খাড়া করে রাখে, চুলে খুবই অ্যাট্রাকটিভ লাগছে গ্যাংস্টার বসকে। শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করে রাখা, পরিপাটি করা, বা হাতের কনুইয়ের নিচে জয়েন্ট হাড়ের গৌরবর্ণের শিরায়ের উপর আচ্ছাদিত P6-এর ব্যানক্রফট সিলভার ব্রেসলেট। বুকের সামনে দুটি বোতাম খোলা, ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুঠম বুক ভাসমান। অধমাঙ্গে পরিহিত কালো স্নিকার্সের চপচপ শব্দের দফা রফা করে সরাসরি নেসোর সামনে দাঁড়ায় রিচার্ড। গা থেকে ভেসে আসা ডার্ক পারফিউমের কড়া ফ্র্যাগনেন্স মত্ত করে দিচ্ছে চতুষ্পার্শ্ব। রিচার্ডের ঠোঁটের কোনায়ও ঝুলে আছে অপ্রত্যাশিত আন্তরিক হাসি। নেসো লুকাসের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, গেট রেডি বয়েস, উই আর গোয়িং অন এ ট্রিপ। লুকাস নেসো একে অপরের দিকে চাওয়াচাই করে তপ্ত শ্বাস ফেলে দুজনেই চলে গেল তৈরি হওয়ার জন্য। লুকাস কিছুক্ষণ আগে মাত্রই আসলো রিচার্ডের কলে। এবার একমাত্র সৃষ্টিকর্তা জানে এই জরুরি কল আর ট্রিপের পেছনে কি রহস্য লুকিয়ে রেখেছে এই রহস্যময় মানব। নেসো কিছু পল বেসমেন্টের স্যাটারের সামনে দাঁড়িয়ে নিজেকে মনস্থির করে ব্যাগরোপে হেঁটে ভেতরে ঢুকলো। নেসোর কথায় পুরো 18 ঘন্টা পর আজ এবারও তার সবিতা বেগমকে পানি দেয়া হয়েছে, সেই সাথে কিছু খাবারও। খাবার হিসেবে মজুদ ছিল শুকনো খড়খড়ে রুটি আর গুড়। 5 দিন পর সবিতা বেগমকে খাঁচা থেকে বের করে হয়। দীর্ঘদিন অনাহারে থাকার কারণে খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে তার উপর। খিদা পেটে শুকনো দুটো রুটি চোখের পলকে খেয়ে শেষ করে ফেলে, কিন্তু পরে আর তা পেটে রাখতে পারলো কই। খালি পেটে অতি তৃষ্ণায় বেশি পানি খেয়ে ফেলায় সহসায় পেটের ভেতর মোচড় দিয়ে উঠল তৎক্ষণাৎ। এক নাড়াতেই পাকস্থলী উগড়ে বেরিয়ে এলো সকল খাদ্যকণা। বমি করতে করতে রক্ত বমি শুরু হয়।
মায়ের এই অবস্থা দেখে নিস্তেজ শরীর নিয়ে ইবারত ছুটে যেতে চায় মায়ের কাছে। শিকল দিয়ে হাত পা বেঁধে রাখার কারণে যেতে পারে না। দূর থেকে মায়ের করুণ পরিণতি দেখে হাউমাউ করে শুধু কাঁদে ইবারত, কিছুই করতে পারে না। নেসোর কর্ণপাত হলে নেসোর আদেশে সবিতা বেগমকে অন্য কক্ষে নিয়ে রাখা হয়। তারপর থেকে আর মুখে পানিও তুলছে না ইবারত। শরীর একদম স্যাঁতস্যাঁতে মেঝের সাথে মিশে গিয়েছে। গোসলের অভাবে শরীর থেকে ঘামের বিদঘুটে বিশ্রী গন্ধ নির্গত হয়। নেসো সরাসরি এসে দাঁড়ায় দুর্বোধ্য ইবারতের সামনে। কারোর উপস্থিতি টের পেয়ে মাথা তোলে ইবারত। টানানো চোখগুলো গর্তের ভেতর চলে গিয়েছে অনাহারে। নেসোকে দেখার সাথে সাথে ঝুলে যাওয়া চোয়ালে খুশির ঝিলিক ফুটে ওঠে ইবারতের, যা নেসোর ক্রোধ আরো বাড়িয়ে দিল। রুষ্ট গলায় বলল, মরতে চাও? গলা দিয়ে শব্দ বের হয় না ইবারতের। দুর্বল চিত্তে অস্পষ্টভাবে আওড়ায়, হ্যাঁ চাই তো, ওই যে আপনার প্রেমে। অর্ণি এসে কর্ণপথ হতে চোয়াল শক্ত হয়ে যায় নেসোর। চেঁচিয়ে বলল, হ্যাভ ইউ গন ম্যাড? আই জাস্ট ফল ইন লাভ। নেশা কেটে গেলে খেয়ে নিও বলে হনহনিয়ে চলে যায় নেসো। সহসায় নিষ্পলক তাকিয়ে থাকলো ইবারতের নেসোর চলে যাওয়ার পানে। হঠাৎ এক ফিসলে হাসি দেখা মিলল ঠোঁটে। লাজুক হাসিতে শ্যামবর্ণের মুখশ্রী লাল হয়ে যায়। আমার এই নতুন চ্যানেলে পূর্বের আপলোডকৃত সকল উপন্যাস ডিলিট করে দেওয়া হয়েছে কিছু সমস্যার কারণে। এর আগে যে উপন্যাসগুলো এই চ্যানেলে আপলোড করা হয়েছিল ওই উপন্যাসগুলো সবগুলোই ফেসবুক পেজে আপলোড করা হবে। সমস্ত উপন্যাসগুলোই ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ওখান থেকে আপনারা পূর্বের আপলোডকৃত অর্থাৎ ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের আগের যে 10টা পর্ব, ওই পর্বগুলো ফেসবুক পেজ থেকে শুনে নিতে পারেন। ধন্যবাদ, সাথে থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী এপিসোড নিয়ে।